ভারতের ইতিহাস সিন্ধু সভ্যতা থেকে শুরু হয়। তো ওই হিসাব করলে ভারতবর্ষের ইতিহাস প্রায় 4 থেকে 5 হাজার বছরের। তো ভারতের সামাজিক ইতিহাস রচনা করার পিছনে বিদেশি যারা পরিব্রাজক ওদের একটি বড় অবদান রয়েছে। এক্ষেত্রে গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিসের ভারত ভ্রমণ সংক্রান্ত বইটি পাওয়া না গেলে ভারতের সামাজিক ইতিহাস রচনা করা বেশ কষ্টকর হতো। তেমনই একজন পরিব্রাজক হলো যে ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ের ভারত ভ্রমণের উপর উনার একটি বই রয়েছে, তা হলো ট্রাভেলস অফ দি মুঘল এম্পায়ার। বিনয় ঘোষ ফ্রান্সিস বার্নিয়ারের এই বইটির একটি নির্দিষ্ট অংশ অনুবাদ করেছেন। তো আজকের এই বইয়ে আমরা বার্নিয়ারের এই বইয়ের বাংলা ভ্রমণ সম্পর্কিত যে বিবরণ রয়েছে সে বিষয়ে আমি আলোচনা করব। তো তার আগে আমি ফ্রান্সিস বার্নিয়ারের জীবনী সম্পর্কে একটু আলোকপাত করি। ফ্রান্সিস বার্নিয়ার 1620 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার বাবা মা দুইজনেই ছিলেন কৃষক। বার্নিয়ার ছোটকাল থেকেই ভ্রমণের বিষয়ে আগ্রহী ছিলেন। 1658 সালে তিনি ভারতে আসেন। উনি এমন সময় ভারতে আসেন যখন ভারতের মুঘল সাম্রাজ্যের সন্ধিক্ষণ। সম্রাট শাহজাহান অসুস্থ। তার পুত্র দারাশিকোর সাথে বাকি পুত্রগণ যেমন শাহ সুজা, আওরঙ্গজেব, মুরাদ এদের যুদ্ধ বিগ্রহ হচ্ছে। তো বার্নিয়ার ভারতে মুঘল সাম্রাজ্যের এক যুগ সন্ধিক্ষণে উনি আসেন এবং এক্ষেত্রে বার্নিয়ার সম্রাট আওরঙ্গজেবের অধীনে তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেন। বার্নিয়ার আওরঙ্গজেবের সাথে কাশ্মীর এবং লাহোর অভিযানে যান। বার্নিয়ার পরবর্তীতে 1670 সালে তার নিজ দেশে ফিরে যান। 1672 সালে তার বই ট্রাভেলস অফ দি মুঘল এম্পায়ার প্রকাশিত হয়, যা পুরো ইউরোপে আলোড়ন সৃষ্টি করে। 1688 সালে বার্নিয়ার 68 বছর বয়সে ফ্রান্সে মৃত্যুবরণ করেন। এখন আমি ফ্রান্সিস বার্নিয়ারের বাংলা ভ্রমণ সংক্রান্ত যে বিস্তারিত যে ঘটনা প্রবাহ তা নিয়ে আলোচনা করব। ফ্রান্সিস বার্নিয়ার 17শ শতাব্দীর মাঝখানে বাংলাদেশে আসেন। তো বার্নিয়ার বাংলাদেশ সম্পর্কে প্রশংসনীয় যে বক্তব্য রেখেছেন বা বাংলাকে একটি প্রাচুর্যপূর্ণ দেশ যাকে বলে সে নামে অভিহিত করেছেন। তো আমরা এখন বার্নিয়ারের বাংলা ভ্রমণ সম্পর্কে জানব। বার্নিয়ার বাংলাদেশ সম্পর্কে বলেছেন, যুগে যুগে বিভিন্ন লেখকেরা মিশর দেশকে চিরকাল সোনার দেশ বলে গেছেন। ফুলে ফসলে ভরা এরকম দেশ নাকি পৃথিবীতে আর কোথাও নেই। এখনও অনেকের মনে ধারণা বদ্ধমূল হয়ে আছে, যারা মনে করেন মিশরের প্রাকৃতিক সম্পদের তুলনা করা যায় এরকম দেশ কোথাও নেই। কিন্তু বাংলাদেশে 2বার বেড়াতে এসে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি তাতে আমার মনে হয় যে মিশর সম্বন্ধে এতদিন যা বলা হয়েছে সেটা বাংলাদেশ সম্বন্ধে প্রযোজ্য। বাংলাদেশে ধান চাল এত প্রচুর পরিমাণ উৎপন্ন হয় যে আশেপাশের এবং দূরের অনেক দেশে ধান চালান দেওয়া হয় এখান থেকে। নদীর উপর দিয়ে নৌকা ভরা ধান চালান যায় পাটনায় এবং সমুদ্র পথে যায় দক্ষিণ ভারতের অনেক বন্দরে। বিদেশেও ধান চাল যায় বাংলাদেশ থেকে, প্রধানত সিংহলে ও মালদ্বীপে। ধান ছাড়াও বাংলাদেশে প্রচুর চিনি পাওয়া এবং গোলকুন্ডা কর্ণাট প্রদেশে এই চিনি চালান হয়। বাইরে আরব, মেসোপটেমিয়া ও পারস্য পর্যন্ত বাংলা চিনি রপ্তানি হয়। বাংলাদেশে নানা রকম মিষ্টান্ন তৈরি হয়। মিষ্টান্নের বৈচিত্র্যের জন্য বাংলাদেশ বিখ্যাত। বাংলাদেশে যেসব অঞ্চলে পর্তুগিজরা বাস করত, নানা রকমের মিষ্টান্ন প্রচলন সেই সব অঞ্চলে বেশি দেখা যায়। এছাড়াও লেবু, আম, আনারস প্রভৃতি ফলের ব্যবসা করে তারা। বাংলাদেশে অবশ্যই মিশরের মতো গম উৎপন্ন হয় না, কিন্তু এটা বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য নয়। খুব বেশি গম বাংলাদেশে উৎপন্ন না হওয়ার কারণ
হলো বাঙালিরা গম তেমন পছন্দ করে না। গম তাদের প্রধান খাদ্যশস্য নয়। বাঙালিরা ভাত খায়, তাই ধানের চাষই বেশি হয়। গম যে একেবারে হয় না তা নয়, গম যা হয় তা যথেষ্ট। গম দিয়ে এখানকার লোকরা সব রকমের বিস্কুট 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 তৈরি করে। ইংরেজ, ডাচ, পর্তুগিজ নাবিক ও ব্যবসায়ীরা জাহাজে তাই তৃপ্তি করে খায়। 3-4 রকমের তরি তরকারি, ভাত, মাখন ইত্যাদি হলো বাঙালিদের প্রধান খাদ্য, এবং খুব সামান্যই খুব 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 অল্প মূল্যে এইসব খাদ্য পাওয়া যায়। 1 টাকায় 20টার বেশি মুরগি কিনতে পাওয়া যায়। হাঁসও খুব সস্তা। ছাগল, ভেড়ার তো অভাব নেই। শুয়োরের দাম এত সস্তা যে পর্তুগিজরা বাংলাদেশে প্রধানত শুয়োরের মাংস খেয়ে বেঁচে থাকে। শুয়োরের মাংস লবণে জারিয়ে ইংরেজ ও ডাচরা জাহাজের খাদ্য হিসেবে ব্যবহার করে। নানা রকমের মাছ এত প্রচুর পরিমাণে পাওয়া যায় বাংলাদেশে যে তা বলে শেষ করা যায় না। এক কথায় বলা যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যদ্রব্যের কোনো অভাব নেই বাংলাদেশে। প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের এই প্রাচুর্যের জন্যই পর্তুগিজ ও অন্যান্য খ্রিস্টানরা বাংলাদেশে বিভিন্ন বসতি কেন্দ্র থেকে ডাচদের দ্বারা নিপীড়িত হয়ে এসে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে আস্তানা গেড়েছে। অনেক খ্রিস্টান গির্জা আছে বাংলাদেশে, এবং খ্রিস্টানদের স্বাধীন ধর্মানুষ্ঠানে কোনো বাধা নেই কোথাও। জেসুইট ও অগাস্টিন ধর্মযাজকদের মুখে শুনেছি যে কেবল হুগলিতে নাকি 8-9 হাজার খ্রিস্টানের বাস, এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে খ্রিস্টানের সংখ্যা হলো 1025। বাংলাদেশের প্রতি খ্রিস্টানদের এই বিশেষ প্রীতির অন্যতম কারণ হলো বাংলার অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং বাঙালি মেয়েদের কোমলতা। এই জন্য পর্তুগিজ, ডাচ, ইংরেজ প্রভৃতি খ্রিস্টানদের মধ্যে একটা প্রবাদ চালু আছে যে বাংলাদেশে আসার দরজা 100টা, কিন্তু যাবার দরজা একটিও নেই। অর্থাৎ বাংলাদেশে আসার আকর্ষণ আছে অনেক, এবং একবার এলে আর ছেড়ে যাওয়া যায় না। বাংলাদেশের প্রতি বিদেশি বণিকদের আকৃষ্ট হওয়ার প্রধান কারণ হলো বাংলায় পণ্য দ্রব্যের বৈচিত্র্য বেশি, বাণিজ্যর উপযোগী। এত সুন্দর সুন্দর পণ্য আর কোথাও উৎপন্ন হয় বলে মনে হয় না। চিনির কথা তো আগেই বলেছি, এবং চিনির ব্যবসার কথাও উল্লেখ করেছি। এছাড়াও তুলো ও রেশমের এত রকমের জিনিস তৈরি হয় বাংলায়, এবং এত প্রচুর পরিমাণে হয় যে বাংলাদেশকে হিন্দুস্তানের কাপড় চোপড়ের আড়ত বললে ভুল হয় না। শুধু হিন্দুস্তান বা মোগল সাম্রাজ্যের নয়, প্রতিবেশী সমস্ত দেশের এবং ইউরোপেরও কাপড় চোপড়ের আড়ত হলো বাংলাদেশ। সরু, মোটা, সাদা, রঙিন নানা রকমের কাপড় তৈরি হয় বাংলায়। তাঁতের কাপড়ের এরকম প্রাচুর্য বৈচিত্র্য আমি কোথাও দেখিনি। দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। ডাচরা এইসব কাপড় যথেষ্ট পরিমাণে জাপান ও ইউরোপে চালান দেয়। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা এবং দেশীয় বণিকরা প্রধানত কাপড়ের ব্যবসায়ী করে। সিল্কের কাপড়ও বাংলাদেশ থেকে সব জায়গাতে যায়। লাহোরে, কাবুলে এবং ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশে সিরিয়াতে সৌরাটের সিল্কের মতন বাংলাদেশের সিল্ক খুব সূক্ষ্ম না হলেও এত সুলভ মূল্যের সিল্ক কোথাও পাওয়া যায় না। দেশে অভিজ্ঞ লোকদের মুখে শুনেছি বাংলার তন্তুবায়দের প্রতি যদি আর একটু যত্ন নেওয়া হতো তাহলে অনেক সস্তায় আর অনেক ভালো তাঁতের ও রেশমের কাপড় তারা তৈরি করতে পারত। বাংলাদেশে সোরাও উৎপন্ন হয় প্রচুর। পাটনা থেকে যথেষ্ট পরিমাণে সোরা আমদানিও করা হয়। গঙ্গার উপর দিয়ে নৌকা করে সোরা চালান দেওয়ার সুবিধা খুব। বিদেশি বণিকরা এভাবে সোরা হিন্দুস্তানের নানা অঞ্চলে চালান দিয়ে থাকে। এছাড়াও বাংলাদেশে গালা, মরিচ, আফিম, মোম প্রভৃতি নানা রকমের ব্যবসার জিনিস পাওয়া যায়। মাখনও প্রচুর পরিমাণে বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু এত বড় বড় মাটির পাত্রে ঘি মাখন থাকে যে বাইরে চালান দেওয়া খুব কষ্টকর। তবুও সমুদ্রপথে বাইরে যথেষ্ট মাখন চালান দেওয়া হয়। বিদেশিদের কাছে বাংলার প্রাকৃতিক আবহাওয়া জলবায়ু খুব স্বাস্থ্যকর ছিল না। বিশেষ করে সমুদ্রের কাছাকাছি খুব অস্বাস্থ্যকর ছিল। ডাচ ও ইংরেজরা যখন প্রথম বাংলাদেশে
আসে তখন তাদের মৃত্যুর হার ছিল খুব বেশি। আমি একবার বালাসোরের বন্দরে ব্রিটিশ জাহাজকে অবস্থান করতে দেখেছিলাম। প্রায় 1 বছর কাল জাহাজটি বন্দরে থাকতে বাধ্য হয়েছিল, কারণ হল্যান্ডের সঙ্গে তখন যুদ্ধ চলছিল বলে ইংল্যান্ডে প্রত্যাবর্তনের কোনো উপায় ছিল না। 1 বছর পরে যখন জাহাজটি দেশে ফিরে যাবার সময় হলো, তখন দেখা গেল জাহাজ চালিয়ে যাবার মতন লোকজন বা নাবিক লস্কর নেই। জাহাজের অধিকাংশ নাবিক লস্করে অসুখে ভুগে মারা গেছে। কিছুকাল পরে অবশ্যই ডাচ ও ইংরেজরা আরও সাবধানে থাকতে আরম্ভ করে এবং অসুখ বিসুখের প্রাবল্যও কমে যায়। জাহাজের কাপ্তেনরা লক্ষ্য রাখেন যাতে জাহাজের লস্কর নাবিকরা বেশি সুরা পান না করে এবং দেশীয় নারীর সংস্পর্শে আসতে না পারে। তাতে কিছুটা রোগ ব্যাধির উপদ্রব কমে যায়। সুরা সম্বন্ধে বলা যায় যে ক্যানারি বা গ্রেপ বা সিরাজ জাতীয় সুরা খারাপ জলবায়ুতে স্বাস্থ্য রক্ষার পক্ষে মন্দ নয়। পরিমিত পানে ক্ষতিও হয় না। সুতরাং একটু হিসেব করে সংযত হয়ে চললে স্বাস্থ্যহানির কোনো কারণ ঘটতে পারে বলে আমার মনে হয় না। মৃত্যুর হারও অনেক পরিমাণে কমে যেতে পারে। বুলে পঞ্চ নামে এক জাতীয় দেশীয় মদ, যা গুড় থেকে তৈরি হয় এবং দেশীয় লোক লেবু জল মিশিয়ে পান করে। আস্বাদ খুব ভালো, পানীয় হিসেবে মনোরম। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করার আগে মনে রাখা দরকার যে পানীয় হিসেবেও মনোরম এবং দেশের এর মধ্যে এই দেশে অসংখ্য খাল বিল আছে, যা পণ্যদ্রব্য চলাচলের সুবিধার জন্য এবং জলপ্রবাহের জন্য সুদূর অতীতকালে কাটা হয়েছে। মানুষের দৈহিক মেহনতের এক অপূর্ব ভারতীয় নিদর্শন। এসব খালের দুদিকে সারিবদ্ধ নগর ও গ্রাম গড়ে উঠেছে। লোকজনের বসতিও যথেষ্ট আছে। এর মধ্যে সুবিস্তৃত ধান ক্ষেত, আখ ক্ষেত, ফল ক্ষেত, নানা রকমের সবজি বাগান, সর্ষে তিলের ক্ষেত। কিন্তু বাংলাদেশের সবচেয়ে লোভনীয় প্রাকৃতিক সৌন্দর্য হলো গঙ্গার 2 তীরের মধ্যবর্তী ছোট ছোট দ্বীপগুলো। দ্বীপ থেকে দ্বীপান্তরে যেতে 6-7 দিনও লেগে যায় অনেক সময়। ছোট বড় নানা রকমের দ্বীপ সব, কিন্তু একটি বিশেষত্ব সকলের আছে। এমন শস্য শ্যামল উর্বরা দ্বীপ সাধারণত দেখা যায় না। প্রত্যেক দ্বীপে নিবিড় অরণ্যে ঘেরা। এর মধ্যে নানা রকমের ফলের গাছ, আনারসের গাছ, হাজার হাজার আঁকা বাঁকা খাল নালা তার ভিতর দিয়ে চলে গেছে। কত দূরে যে তা বলা যায় না, একেবারে দৃষ্টির অন্তরালে। দূর থেকে দেখলে মনে হয় যেন দ্বীপের মধ্যে গাছের বাঁকানো তোরণ শ্রেণী দিয়ে সাজানো আঁকা বাঁকা পথ সব। সমুদ্রের কাছাকাছি অনেক দ্বীপ এখন প্রায় জনবসতিপূর্ণ হয়ে গেছে। প্রধানত আরাকানের জলদস্যুদের অত্যাচারে এইসব দ্বীপ থেকে লোকজন পালিয়ে গেছে। এখন এই দ্বীপগুলো দেখলে মনে হয় এককালে এখানে লোকালয় ছিল। ধুধু করছে জনমানব শূন্য গ্রামের প্রোগ্রাম। মানুষ নেই, অন্য জন্তুর উপদ্রব বেড়ে গেছে। তার বদলে একসময় যেখানে মানুষের বসবাস ছিল সেখানে আছে হরিণ, শুয়োর। তার আকর্ষণে বাঘেরা আনাগোনা করে সেখানে। এক দ্বীপ থেকে অন্য দ্বীপ অনেক সময় বাঘগুলো সাঁতরে দিয়ে চলে যায়। গঙ্গার উপর সাধারণত ছোট ছোট নৌকায় করে চলে বেড়াতে হয়। এছাড়াও নদী পথে চলাফেরা আর অন্য কোনো উপায় নেই। এছাড়াও নদী পথে চলাফেরা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। নৌকা থেকে এইসব দ্বীপের যে কোনো স্থান অবতরণ করার বিপদ আছে অনেক। তার কারণ স্থানগুলো নিরাপদ নয়। রাত্রিবেলা নৌকা কোনো গাছের ডালের সঙ্গে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে তীর থেকে অনেক দূরে সরিয়ে রাখতে হয়। তা না হলে রাতের ঝোঁকে নৌকার যে কোনো আরোহীকে বাঘে ছো মেরে নিয়ে যেতে পারে। এরকম দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। রাতে তীরে নৌকা নোঙর করে আরোহীরা যখন নিশ্চিন্তে নিদ্রা যায়, তখন বাঘ এসে সন্তর্পণে ঢুকে নৌকার ভিতরে এবং শিকার ধরে নিয়ে যায়। এই অঞ্চলের মাঝি মাল্লাদের মুখে এরকম কাহিনী অনেক শোনা যায়। তো এটি হলো যে ফ্রান্সিস বার্নিয়ারের বাংলাদেশ ভ্রমণ সম্পর্কিত তার যে বিস্তারিত যে বৃত্তান্ত, তাই
আশা করি আপনাদের এই বার্নিয়ারের বাংলা ভ্রমণ সংক্রান্ত যে বিবরণ তা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এর পরেও বার্নিয়ারের ভারত ভ্রমণ সংক্রান্ত আরও অন্যান্য যে ভ্রমণ আছে ভারতে বা ভারতের জীবনযাত্রা সম্পর্কে যে বিবরণ আছে ওই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসব। আজকে আমি এখানেই শেষ করলাম।